আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। 1 2 = 2। একের দেখে পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হলো রমেশ, রমা, বেনি ঘোষাল না হালদার মশাই। সঠিক উত্তর হচ্ছে রমেশ। সুকুমার বুকুর মায়ের নাম নির্মলা, ছেনু, বেনু না কমলতা। বুকুর মায়ের নাম হচ্ছে নির্মলা। রমেশ ও রমার কতদিন পরে দেখা? 2 মাস, 4 মাস, 6 মাস, মাসখানেক। সঠিক উত্তর মাসখানেক। নাটোরের মহারাজের নাম কি? রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, এরপর হচ্ছে জগদীন্দ্রনাথ না জানকীনাথ। উত্তর হচ্ছে জগদীন্দ্রনাথ। এরপর দেখো 2 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। 1 × 4 = 4। কিসের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়? তো বীজের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? রমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা আকবরকে 100 বিঘে জমির দক্ষিণ ধারের ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। এরপর বুকুর স্কুলের নাম কি? বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। অঙ্কুর বের হওয়ার জন্য কী কী প্রয়োজন? অঙ্কুর বের হওয়ার জন্য জল, মাটি ও উত্তাপ, এগুলো প্রয়োজন। ছেনুমাসিরা কোথা থেকে এসেছেন? ছেনুমাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। আমি অভিভাবক মাত্র, এটা এখানে বক্তাকে, এখানে বক্তা হলো রমা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখব। 3 নম্বর দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 2 6 নম্বর। ও কি কাণ্ড করেছে তুমি? কে কি কাণ্ড করেছে? তো আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তারই বয়সী ছেলে ডাম্বলকে কথা বলেছে। ডাম্বল বুকুর সেজো কাকার বইয়ের আলমারির একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। এরপর সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়ে ছবি নেই দেখে বইগুলো মাটিতে ফেলে দিয়েছে। নেক্সট হচ্ছে দেখো 3 2 নম্বর। একেই বলে রাজ সমাদার। রাজ সমাদারের কী কী পরিচয় পাওয়া গিয়েছিল? তো দেখো আমরা উত্তর লিখছি। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা পাঠ্যাংশে ছেলে ছোকরাদের দলের সমর্থন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হওয়ার প্রস্তাব জানায়, কর্তা ব্যক্তিরা তখন বিরোধ জানিয়ে ইংরেজি ভাষার প্রস্তাব দেয়। এরপর ঠিক হয় একদল বাংলায় বলবে, একদল ইংরেজিতে বলবে। কনফারেন্স শুরু হলে প্রেসিডেন্ট যেই ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করে তখনই ছেলে ছোকরারা বাংলা বলে চেঁচিয়ে ওঠে। ইংরেজিতে কেউ বক্তৃতা দিলেই তারা চেঁচাতে শুরু করে। শেষ পর্যন্ত ঘোরতর ইংরেজি দুরস্ত পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ পর্যন্ত বাংলায় বক্তৃতা করেন। এভাবেই প্রাদেশিক সভায় বাংলা ভাষা চালু করতে পারায় লেখক সহ তার সঙ্গীদের জয় জয়কার হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ঠিক আছে, যে কোনো দুটি। 1 × 2 = 2। ওরা যে নেই আছে রাজ্যের বাসিন্দা। তো কী হবে? ওরা যে নেই রাজ্যের বাসিন্দা। এরপর হচ্ছে হাওয়াদের কি নেই? বাড়ি গাড়ি কাজ মন। হাওয়াদের বাড়ি নেই। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের। এখানে অপশন রয়েছে প্রতিরূপ, প্রেতচ্ছায়া, দিনলিপি, চারা গাছ। উত্তর হবে গাছ না গাছের প্রেতচ্ছায়া। পরেরটা হচ্ছে 5 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচের 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। মাঝে মাঝে এঁদো ডোবা থেকে ছোট ছোট ছানা নিয়ে কারা বেড়াতে আসে? এখানে উত্তর হবে ডাহুক মেয়েরা। দাঁড়াও কবিতাটির রচয়িতা কে? দাঁড়াও কবিতার রচয়িতা শক্তি চট্টোপাধ্যায়। শাখাগুলি নুয়ে আছে, কোথায় নুয়ে আছে? তো শাখাগুলি জলে বুনো চালতা গাছের শাখাগুলি নুয়ে আছে। এরপর দুপোহর শব্দের অর্থ কী? তো বেলা 12। দুপোহর শব্দের অর্থ হচ্ছে বেলা 12টা। গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে কি আছে? তো সিম, লতা আর লাউ কুমড়োর ঝাড়, এইগুলো আছে গড়াই নদীর তীরে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে নিজের ভাষায় লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 2 6 নম্বর। 6 এর 1 তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়ানোর
দাঁড়াতে বলেছেন, তাদের পাশে কীভাবে দাঁড়াতে বলেছেন। যে প্রকৃত মানুষ যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষ মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাচ্ছে, ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছেন না, অর্থাৎ যে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়েছে, ও একলা হয়ে পড়েছে। তাই কবি বিবেকবান মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষকে এই সমস্ত মানুষের পাশে থাকতে বলেছেন। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। কবির যাত্রাপথের বিবরণ দাও। কবি তার এক বিশেষ প্রয়োজনে ট্যাক্সি করে যাচ্ছিলেন। সামনে কয়েকজন ছন্নছাড়া বেকার যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির চালক সেদিক দিয়ে যেতে চাইলেন না, কারণ তাদের সামনে গেলেই তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে। কিন্তু ওদিক দিয়ে গেলে কবির শর্টকাট হয় বলে তিনি ড্রাইভারকে জোর করে নিয়ে গেলেন। তাদের সামনে হাজির হতেই জিজ্ঞাসা করলেন তাদের ট্যাক্সি লাগবে কিনা। সঙ্গে সঙ্গে তারা আনন্দের সঙ্গে চিৎকার করে বলে উঠল, পেয়ে গেছি। তাদের গন্তব্যস্থলের কথা জানতে চাইলে তারা জানায় বেশি দূর নয়, কাছেই। এরপর তারা রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া এক ভিখারিকে পাঁজাকোলা করে ট্যাক্সিতে তুলতে সমস্যা চেঁচিয়ে বলে ওঠে, প্রাণ আছে। কবি রক্তের দাগ থেকে নিজের ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। এরপর মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি একথা বলেছেন। শক্তি চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়াও কবিতাটি লিখেছেন, সে সময় গোটা পৃথিবীতে ছিল অশান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ও রাশিয়া অর্থনৈতিক দ্বন্দ্বে নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, আর সেই ঠান্ডা লড়াইয়ে মনুষ্যত্বের চরম হানি প্রতি মুহূর্তে ঘটে চলেছিল। কবিকে পীড়িত করছিল প্রতিদিন মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ, মনুষ্যত্বের বিকৃতি। তাই মানুষের হাতে মানুষের অত্যাচার নিপীড়ন মৃত্যু দেখে কবি মানুষের জীবনের চরম হতাশার ছবি তুলে ধরার জন্য বলে উঠেছেন। উদ্ধৃত পংক্তিটি মানুষ বড় কাঁদছে। 4 নম্বর দাগে কারা ওরা ছন্নছাড়া কবিতা অনুসারে ওদের পরিচয় দাও। ওরা হচ্ছে এক বিরাট নৈরাজ্যের অধিবাসী। ওদের বাস্তু ভিটে রীতিনীতি আইন কানুন বিনয় ভদ্রতা শ্লীলতা শালীনতা কিছুই নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে বসার জায়গা নেই, হাসপাতালে শয্যা নেই, এমনকি তাদের জন্য খেলার মাঠ অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই। কর্মে প্রেরণার সৃষ্টিকারী ভালোবাসাও নেই। ওদের প্রতি সম্ভাষণে কারো সহানুভূতি নেই। ওরা একদল ছন্নছাড়া বেকার যুবক। ওরা পরোপকারী, কিন্তু যাদের কেউ নেই, কিছু নেই, ওরা তাদের কথা ভাবে, তাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। আসলে ওরা হলো আমাদের দেশের লক্ষ কোটি বেকার যুব সম্প্রদায়। 7 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 1x4 = 4। প্রথমে দেখো 7-এর 1-এ হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? হরিহর লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন। সতু অপর চেয়ে কত বছরের বড়? তো সতু অপর চেয়ে 3-4 বছরের বড়। অপদুর্গার বনভোজনে কী রান্না হয়েছিল? তো অপদুর্গার বনভোজনে ভাত, মেটে আলু আর বেগুন ভাজা এগুলো রান্না হয়েছিল। চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি কথাটা কে কাকে বলেছিল? তো দুর্গা তার ভাই অপুকে বলেছিল। অপু কাকে দাদু বলে ডাকতো? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? সতু মাকাল ফল নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলে সে তার চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল। 8 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3-6 নম্বর। 8-এর 1-এ শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল? একদিন কৌতূহলী বালক অপু দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে সর্বদর্শন সংগ্রহ নামের বইটি লুকিয়ে পড়তে থাকে। বইটি পড়ে সে জানতে পারে পারদ শকুনির ডিমের মধ্যে পুড়ে কয়েকদিন রোদে রেখে সেই ডিম মুখের ভিতর পুড়ে মানুষ ইচ্ছে করলে উঠতে পারে। তখন অপুর শূন্যে উঠতে ইচ্ছা হয়। সতু নীলু, কানু, পটল, ন্যাড়া ও দিদি দুর্গার কাছে শকুনির বাসার খোঁজ করেও সে কোনো সন্ধান পায় না। অনেক খোঁজাখুঁজির পর হিরু নাপিতের কাঁঠাল তলার এক রাখাল অপুকে শকুনির ডিমের খোঁজ দেয়। অপু শকুনির ডিম পাওয়ার জন্য এতই ব্যাকুল
এত ব্যাকুল হয়ে ওঠে যে দুটো পয়সা ও কিছু কড়ির বিনিময়ে শকুনির ডিম সংগ্রহ করতে রাজি হয়ে যায়। বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর খুব ভাব। ছোটবেলা থেকেই পিতা হরিহর অপুকে নিয়ে তার কাছে যেতেন। তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। দাদু বলে ডেকে অপু তার কাছে গেলেই তিনি ঘর থেকে বেরিয়ে দাওয়ায় তালপাতার চাটাই বিছিয়ে তাকে বসতে দিতেন। অনেক সময় সারা বিকেল ধরে অপু তার সঙ্গে বসে গল্পগুজব করত। নরোত্তম দাস বাবাজির কাছে তার কোনো সংকোচ লজ্জা ভয় ছিল না। অপু নরোত্তম দাদুকে তার প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি বের করে ছবি দেখাতে বলতো। তিনিও বলতেন মৃত্যুর আগে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি তিনি অপুকে দিয়ে যাবেন। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হলো। কে বলেছিল এই মড়ক থামাতে? সে কী ব্যবস্থা নিতে বলেছিল? নিশ্চিন্তপুর গ্রামের এক বাসিন্দা সৌরভ চক্রবর্তীর সামনে সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে গ্রামের বিশালাক্ষী দেবী একথা বলেছিল। ষোড়শী বালিকা রূপী বিশালাক্ষী ঠাকুর সৌরভ চক্রবর্তীকে জানান যে চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলায় 108টি কুমড়ো বলি দিয়ে কালী পুজো করলেই একমাত্র এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। 4 নম্বর হচ্ছে আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব। বক্তাকে তিনি কাকে কথা বলেছিলেন? কোন বইখানে দিয়ে যাওয়ার কথা ছিল? বক্তা হচ্ছে কি বৃদ্ধ নরোত্তম বাবাজি। তিনি অপুকে কথা বলেছিলেন। এরপর প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, 9 নম্বর থেকে নিচের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। 1 × 8 = 8। 9-এর 1-এ ঈশ্বর তোমার মঙ্গল করুন বাক্যটি অনজ্ঞাসূচক, আবেগসূচক, প্রশ্নবোধক না হতে নির্দেশক। এটা হচ্ছে অনজ্ঞাসূচক বাক্য। আমি কাল বাড়ি যাব অংশটি হলো, অর্থাৎ এই রেখাঙ্কিত অংশটি হলো কাল ক্রিয়া বিশেষ্য সর্বনাম না অব্যয়, যেটা যাব এটা হচ্ছে ক্রিয়া। ওর কথা আর তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, আমি এটা জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো 6, 7, 5 না 4। তো এখানে দেখো সর্বনাম কটা রয়েছে? সর্বনাম রয়েছে 4টে রয়েছে। ঠিক আছে, সুমন আগামীকাল মাসির বাড়ি যাবে। রেখাঙ্কিত পদটি সর্বনাম বিশেষ্য অব্যয় না ক্রিয়া, এটা হচ্ছে সুমন, এটা হচ্ছে কোনো নাম, তো বিশেষ্য পদ এটা। একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় সেটি হলো বিশেষ্য সর্বনাম অব্যয় না ক্রিয়া, তো সেটিকে বলা হয় সর্বনাম। ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, অসমাপিকা, ধাতু না প্রত্যয়। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। পরের প্রশ্ন, সাবাস দারুণ খেলেছো। রেখাঙ্কিত অংশটি হলো ক্রিয়া বিশেষ্য অব্যয় না বিশেষণ, তো সাবাস এটা হচ্ছে অব্যয় পদ। কনকনে ঠান্ডা বাতাস, রেখাঙ্কিত পদটি হলো বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ না কোনোটি নয়। তো কনকনে ঠান্ডা এটা কি? বিশেষণের বিশেষণ। ঠিক আছে, পত্র রচনা করতে হবে যে কোনো দুটি। 4 × 2 = 8। জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখন। তো কীভাবে লিখবে? সম্পাদক সমীপেশু, তারপর পত্রিকার নাম লিখতে হবে। এখানে আমরা লিখলাম বর্তমান, তারপর সেই পত্রিকাটার ঠিকানা লিখতে হবে এখানে। ঠিক আছে, 6 JBS হ্যালডেন অ্যাভিনিউ, তারপর কলকাতা 7000105। তারপর এখানে লিখবে তারিখ। ওকে, বিষয় হচ্ছে জীর্ণ সেতু সংস্কারের জন্য আবেদনপত্র, সবিনয় নিবেদন। এই যে আমি এখানে নিজের এলাকার নাম লিখবে, এর বাসিন্দা, আমাদের এলাকার এখানে একটা সেতুর যে কোনো একটা সেতুর তোমাদের নাম লিখবে। ঠিক আছে, সেতুটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় রয়েছে। এই সেতুটি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ, যানবাহন ও পণ্য এই সেতু ব্যবহার করে, কিন্তু সেতুটির বেহাল দশার কারণে আমরা প্রতিনিয়ত নানা সমস্যা ও ঝুঁকির সম্মুখীন হচ্ছি। প্রায় দেখা যায় সেতুর রডগুলি বেরিয়ে আসছে এবং রেলিংগুলো ভেঙে গেছে। ভারী যানবাহন চলাচল করলে সেতুটি কাঁপতে থাকে, যা খুবই বিপজ্জনক। এই সেতুটি সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে মানুষের জীবনহানি হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত এই সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। নমস্কারান্তে এখানে নিজের নামটা, নিজের পুরো নামটা লিখবে, নিজের পুরো ঠিকানা, ঠিক আছে, এবং এখানে নিজের পুরো ঠিকানাটা এখানটা লিখবে। এরপর দেখো, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। কীভাবে লিখবে? এখানেও লিখবে সম্পাদক সমীপ বাসু, ঠিক আছে। সংবাদ প্রতিদিন যে কোনো একটা পত্রিকার নাম লিখতে হবে এখানে, তারপরে এখানে সেই পত্রিকার ঠিকানা লিখতে হবে, যেমন 20 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 00072। তারপরে এখানে লিখবে তারিখ। বিষয় হচ্ছে আবর্জনা স্তূপ সাফাই। সবিনয় নিবেদন, আমি বর্ধমান পুরসভার অধীনে 23 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। এখানে তুমি তোমার নিজের যে এলাকার নাম লিখবে, গ্রাম পঞ্চায়েত বা পুরসভার নাম লিখবে। আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। সেই স্তূপ থেকে নির্গত পচা গন্ধে এলাকাবাসীর প্রাণ অষ্টাগত, সেই সঙ্গে বেড়েছে মশা মাছির সমস্যা। এছাড়াও কাক, কুকুর এবং বিড়ালের জন্য আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ে পথঘাট বা ভীষণ নোংরা করে তুলেছে। এই জঘন্য পরিস্থিতির জন্য দায়ী এই অঞ্চলে নিযুক্ত বর্ধমান পুরসভার সাফাইকর্মী। তার দীর্ঘ অনুপস্থিতির ফলেই এই এলাকার এমন হাল। পুরসভাকে বারবার ও এ বিষয়ে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকার এবং পুর কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতে চাই। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে এখানে নিজের পুরো নামটা লিখবে এবং এখানটা নিজের পুরো ঠিকানা লিখবে বাঁদিকে। ওকে, এইভাবে লিখবে। এখানে আরও একটি পত্র তোমাদের জন্য দিয়েছি, দেখো। তোমার অঞ্চলে জলাভূমি সংরক্ষণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখতে হবে। এখানেও সেম লিখবে, সম্পাদক সমীপ বসু, পত্রিকার নাম জাগরণ পত্রিকা, আচার্য জগদীশচন্দ্র বোস রোড, চিঠি এখানে অ্যাড্রেসটা লিখলে, তারপর এখানটা কলকাতা 14, তারিখটা এখানে লিখতে হবে, বিষয়টা লিখতে হবে, তারপরে এলাকার জলাভূমি সংরক্ষণ। সবিনয় নিবেদন, আমি নিজের এলাকার নামটা লিখবে, এর একজন বাসিন্দা, ঠিক আছে। আপনাদের এলাকায় একটি সুবিশাল জলাশয় রয়েছে। একসময় এলাকার সাধারণ মানুষ প্রতিদিনের কাজে এই পুকুরের জল ব্যবহার করত, কিন্তু এখন ঘরে ঘরে ভূগর্ভস্থ জল উত্তোলনের আধুনিক ব্যবস্থা হয়ে যাওয়ায় এই পুকুরের জল আর ব্যবহৃত হয় না। এই জলাশয়ে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাস করে। তবে বর্তমানে পুকুরটিতে কচুরিপানার প্রকোপ বেড়েছে। শুধু তাই নয়, কিছু হঠকারী মানুষের অবিবেচনার দরুন আবর্জনা ও প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্যে ভরে উঠেছে জলাশয়টি। আশেপাশে গজিয়ে ওঠা বহুতলগুলির নির্মাণ বর্জ্য ফেলারও জায়গা হয়ে দাঁড়িয়েছে পুকুরটি। ফলে জলাশয়টি ধীরে ধীরে বুঝে যাওয়ার উপক্রম হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও পরিবেশ দূষণ রোধ করতে জলাভূমিটি সংরক্ষণ করা একান্তই প্রয়োজন। সুতরাং আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই যে আপনার এই পত্রটি আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। ধন্যবাদ। এখানে নিজের পুরো নামটা লিখবে, নিজের পুরো ঠিকানাটা বাঁদিকে এখানে এভাবে লিখবে। ওকে, তো এই ভিডিওটা আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং সেই সঙ্গে তোমাদের বইতে যে গল্প কবিতা রয়েছে সেগুলো খুব ভালোভাবে রিডিং পড়ো। ওকে, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এর পিডিএফ ফাইলগুলো, সেখান থেকে তোমরা নিতে পারবে। ঠিক আছে, পিডিএফগুলোকে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।